আজ 9 সেপ্টেম্বর 2023 আবার একবার সকাল সকাল বেরিয়ে পড়লাম। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 117 নাম্বার জাতীয় সড়কের ওপর। এদিকে হচ্ছে বকখালি। তাহলে বেরিয়ে পড়ি এই বেলা, বাকি কথা যেতে যেতে হবে। আজ যাব বকখালি। বকখালির ওপর অনেক ভিডিও অলরেডি আপনারা ইউটিউবে দেখেছেন বা অনেকবার বকখালিতে গিয়ে ট্যাগখালি করেছেন। এবার বলুন তো বকখালি গেলে কতগুলো সি বিচ দেখতে পাবেন। আর এই ডায়মন্ড হারবার রোড ছাড়াও আরও কয়েকটি রাস্তা আছে বকখালি যাওয়ার জন্য, সেগুলো সব জানাবো আজ আমি এই ভিডিওতে। চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখবার। আপনারা পুরো ভিডিওটি দেখলে আমার এই ছোট্ট প্রয়াস সার্থক হবে। আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, সাথে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমি কিছু ভিডিও পোস্ট করলে সেটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। বলার অপেক্ষা রাখে না, আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাকে আগামী দিনে আরও নতুন কোনো জায়গায় যেতে উৎসাহ যোগাবে। আর খারাপ লাগলেও জানাবেন, কমেন্ট বক্স সবসময় খোলা আছে তার জন্য। একশো 17 নম্বর জাতীয় সড়কের ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে যদি বকখালি যান, প্রথমেই পড়বে এই জায়গাটি। দাঁড়িয়ে আছি নবীনাথ দিগম্বর জৈন মন্দির যাওয়ার রাস্তার সামনে। জায়গাটির নাম কোন চৌকি, আর এখানকার ল্যান্ডমার্ক হলো এই পেট্রোল পাম্পটি। এটা হলো কোন চৌকি পেট্রোল পাম্প। বাঁশ বাঁধা ওই রাস্তাটা সোজা চলে গেছে জৈন মন্দিরের দিকে। একটু খেয়াল করলে রাস্তার ঠিক ওপরেই পাবেন শ্রী নবীনাথ দিগম্বর জৈন মন্দির লেখা এই হলুদ কালারের বোর্ডটি। কলকাতায় জৈন মন্দির বলতেই প্রথমে মাথায় আসে মানিকতলায় পরেশনাথের জৈন মন্দিরের কথা। ওইটা ছাড়াও আরো একটি জৈন মন্দির রয়েছে কলকাতার খুব কাছে পৈলানে। রাস্তা যা চওড়া, অনায়াসেই আপনার 4 চাকার গাড়ি মন্দিরের সামনে অবধি চলে আসবে। এই ফাঁকা জায়গাতে আপনি গাড়ি পার্ক করতে পারেন। আর বাঁদিকে এই সাদা বিল্ডিংয়েই রয়েছে ওয়াশরুম। ঝাঁ চকচকে না হলেও ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার ছিল। এই হলো মন্দিরের নিচের অংশ, আর মন্দিরের আসল অংশটি উপরে মানে ফার্স্ট ফ্লোরে। মন্দিরের আসল অংশে যাওয়ার জন্য জুতো খুলে রাখতে হবে এই সিঁড়ির গোড়াতে। এইবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এইখানে এন্ট্রি ফিস এই মুহূর্তে কিছু নেই, কিছু লাগবে না। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। তবে কোনো সময় এই সময়ের মধ্যেই হয়তো গেট বন্ধ থাকে। তবে আপনারা যদি এই 8টা থেকে 8টার মধ্যে আসেন আর গেট বন্ধ পান, সেক্ষেত্রে গেটে নক করবেন। মন্দিরের ভেতরে কর্তৃপক্ষের কেউ না কেউ সবসময় থাকেন, ওনারা এসে গেট খুলে দেবেন। কর্তৃপক্ষ বলতে কিন্তু এখানে নবীনাথ দিগম্বর জৈন মন্দির কর্তৃপক্ষের কথা আমি বললাম। এছাড়া আলাদা করে মন্দিরের কোনো নিয়মকানুন নেই। তবে মন্দিরে যতক্ষণ থাকবেন ততক্ষণ নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করবেন। থাকার জন্য এইখানে কোনো ব্যবস্থা নেই। 2 চাকা বা 4 চাকা পার্কিং এর জন্য কোনো চার্জ লাগছে না, পার্কিং ফ্রি এখনো অবধি। মন্দিরের পরিবেশ এতটাই শান্তিপূর্ণ যে আপনি বকখালি, মৌসুনী বা গঙ্গাসাগরের জন্য নয়, এই মন্দিরের আশেপাশে যদি আপনি থাকেন বিকালবেলা বা সকালের দিকে, তাহলে কিছুটা সময় এখানে কাটিয়ে যেতেই পারেন। যদি আপনি শান্তিপ্রিয় মানুষ হন তো খুব ভালো লাগবে আপনার। খুব শান্তিপূর্ণ জায়গা। আচ্ছা, এবারে আমি বলে দিই আপনি এই মন্দিরে আসবেন কি করে। হাওড়া থেকে বাসে আসলে আমতলাগামী বাসে উঠবেন। আর ধর্মতলা থেকে অনেক বাস আছে আমতলার দিকে। যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে সব থেকে ভালো হয় মাঝেরহাট স্টেশনে নামতে হবে আপনাকে। সেই ক্ষেত্রে মাঝেরহাট স্টেশনে সরাসরি ট্রেন আছে শিয়ালদা, দমদম, বিবাদীবাগ, নৈহাটি থেকে। এমনকি যদি হাওড়ার দিক থেকেও আসেন সেক্ষেত্রে হাওড়ার লঞ্চ ঘাট পেরিয়ে সরাসরি ফেয়ারলি ঘাটে চলে আসুন। আর ফেয়ারলি ঘাট মানেই বিবাদীবাগ স্টেশন। মাঝেরহাট থেকে নেবে সরাসরি বাস ধরতে পারেন। এসি বা নন এসি অনেক বাসই রয়েছে যেগুলি আমতলা অবধি যাচ্ছে। না হলে মেট্রোতে উঠতে পারেন, তাতে সময় অনেক বাঁচবে। আর উপর থেকে শহরটাকে একবার দেখারও সুযোগ পেয়ে যাবেন। আপনাদেরকে নামতে হবে মেট্রোতে। মেট্রোর শেষ স্টেশন জোকাতে।
যদি বকখালি যাওয়ার জন্য নিজেদের গাড়ি নিয়ে যেতে চান তাহলে তো কথাই নেই, অনায়াসে সবকটা স্পট দেখতে দেখতে যেতে পারবেন। আর যদি শুধু জৈন মন্দির বা পৈলান মন্দির দেখতে আসেন সেক্ষেত্রে মেট্রো করে আসলে জোকা অব্দি আসুন। জোকা স্টেশনে নেমে দুটো অপশন আছে আপনার কাছে, বাস ধরতে পারেন কঞ্চৌকি অব্দি আসার জন্য বা অটো রিজার্ভ করতে পারেন। অটো রিজার্ভ করলে কন্ট্রাক্ট করে নেবেন জৈন মন্দিরের সাথে পৈলানে স্বামীনারায়ণ মন্দিরেও ঘুরিয়ে দেখানোর জন্য। কঞ্চৌকি পেট্রোল পাম্প থেকে নবীনাথ দিগম্বর জৈন মন্দিরের দূরত্ব প্রায় 700 মিটার। পায়ে হেঁটে গেলে কম বেশি সময় লাগবে মিনিট 10 মতন। নবীনাথ দিগম্বর জৈন মন্দির থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই রয়েছে আরও একটি অবশ্যই দেখার মতন মন্দির, গুজরাটের BAPS বাপস মানে বচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার এই শ্রী স্বামীনারায়ণ হিন্দু মন্দিরটি। গুজরাটের আনন্দ জেলার বচাসন গ্রামে এই স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রথম পথ চলা শুরু হয়, তাই এই সংস্থার নাম বচাসনবাসী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ বা সংক্ষেপে BAPS বাপস। একসময় এই জায়গা ছিল কালীঘাট ফলতা রেলওয়ের ভাষা স্টেশনটি, যদিও এই বেসরকারি রেল পরিষেবা স্বাধীনতার পরপর 1957 সালেই পাত্তারি গুটিয়ে ফেলে। গুগল খুঁজলে সেই রেল পরিষেবার বেশ কিছু ছবিও পেয়ে যেতে পারেন, আমিও একটি লিঙ্ক শেয়ার করে দিলাম ডেসক্রিপশন বক্সে। আপাতত রেল থেকে ফিরে আসি মন্দিরে। 2014-তে এই মন্দিরের গেট খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এই জৈব সবজির হাট থেকে রাসায়নিক ছাড়া চাষ করা সবজি কিনতে পারেন আপনারা। এই সবজি চাষ করা হয় এই স্বামীনারায়ণ মন্দির ক্যাম্পাসের মধ্যেই। মন্দিরে ঢোকার সময় সিকিউরিটিকে জিজ্ঞাসা করলে ওনারাই দেখিয়ে দেবেন এই জৈব সবজির হাট। লোকমুখে শোনা যায় যে ভগবান শ্রী স্বামীনারায়ণ কপিলমুনি আশ্রম দর্শনের জন্য সাগর দ্বীপে যান এই জায়গার উপর দিয়ে। সেই সময় তিনি ঠিক করে ফেলেন যে এই জায়গায় তিনি একটি মন্দির স্থাপন করবেন। পরবর্তী সময় BAPS বাপস সংস্থা ও স্বামীনারায়ণ সম্প্রদায়ের প্রচেষ্টায় এই মন্দিরটি গড়ে ওঠে। এইবার বলি, যদি আপনারা ভোগ প্রসাদ এখানে বসে খেতে চান তাহলে আপনাদের কুপন সংগ্রহ করতে হবে এই প্রেম ভাতি ক্যান্টিন থেকে। কুপন সংগ্রহের সময় সকাল 10টা থেকে 11টা অবধি। প্রসাদ দেওয়া হয় সকাল 11টার পর। প্রসাদ সংগ্রহ করবেন এই ক্যান্টিন থেকেই, আর এইখানে বসেই খাওয়ার ব্যবস্থাও রয়েছে। প্রসাদ কুপনের দাম 150 টাকা। প্রসাদ ছাড়াও ভিজিটিং আওয়ারে এই ক্যান্টিন থেকে নানা রকম নিরামিষ খাবারের পাওয়া যায়, তবে এখানকার বেশ কিছু খাবারে গুজরাটি ফ্লেভার কিন্তু পাবেন। যদি আপনারা এই মন্দির ক্যাম্পাসে একটা দিন থাকতে চান বা কিছু সময়ের জন্য থাকতে চান, তার জন্য একটি কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিলাম। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটা শেয়ার করে দেবো। দিনে 5 বার এই মন্দিরে আরতি হয়, তার সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম। আর সকাল 7:30 থেকে দুপুর 12টা অবধি মন্দির খোলা থাকে এবং বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। মন্দিরে ঢুকেই ডান দিকে পড়বে ঝাঁ চকচকে বাথরুম, সাথে হুইল চেয়ারের সুবন্দোবস্ত রয়েছে এখানে। চলে এলাম স্বামীনারায়ণ মন্দির থেকে 5 কিলোমিটার দূরে আমতলা বাস স্ট্যান্ড বা আমতলা জাংশনে। সামনে সিগন্যাল থেকে বাদিকের রাস্তা চলে গেছে বারুইপুরের দিকে। এই ক্রসিং থেকে বারুইপুর স্টেশনের দূরত্ব মাত্র 19 কিলোমিটার। প্রচুর লোকাল ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে এই রাস্তায়। যদি আপনি সায়েন্স সিটি, রুবি, কামালগাছির দিক থেকে আসেন সেক্ষেত্রে এই আমতলা বারুইপুর কানেক্টর আপনার জন্য বেস্ট অপশন হবে, সেটা পৈলান মন্দির হোক বা বকখালি বা গঙ্গাসাগর। 3 ভাবে কলকাতার দিক থেকে বকখালি যাওয়া যায়। 1, শিয়ালদা থেকে ট্রেনে নামখানা, নামখানা থেকে বাসে বকখালি। 2, ধর্মতলা থেকে বাস বা ধর্মতলার দিক থেকে নিজের গাড়ি করে 117 নম্বর জাতীয় সড়ক ধরে বকখালি। আমরা এই রুট ধরেই যাব। 3, সায়েন্স সিটি বা রুবির দিক থেকে কামালগাজি, বারুইপুর হয়ে আসতে পারেন বকখালিতে। কলকাতার দিক থেকে এই দিক দিয়ে কিন্তু কোনো বাস চলে না, সেক্ষেত্রে পার্সোনাল গাড়ি একমাত্র অপশন এই রুটের জন্য। এই সায়েন্স সিটি, রুবি, কামালগাছির দিক থেকে গেলেও কিন্তু আপনাকে একটা সময় পরে 117 নম্বর জাতীয় সড়কে উঠতে হবে। আপনারা বারুইপুর আমতলা রুট ধরে 117 নম্বর জাতীয় সড়কে আসতে পারেন, বা হটুগঞ্জ ক্রসিং থেকেও 117 নম্বর জাতীয় সড়কে আসতে পারেন, বা জয়নগর লক্ষ্মীকান্তপুর হয়ে কুলপি ক্রসিং থেকেও 117 নম্বর জাতীয় সড়কে উঠতে পারেন। 117 নম্বর জাতীয় সড়ক ধরে বকখালি, মৌসুনী দ্বীপ বা গঙ্গাসাগরের দিকে যেতে হলে এই শিরাকোল ক্রসিং থেকে দুটো রাস্তা পাবেন আপনারা। দুটো রাস্তাই হটুগঞ্জে গিয়ে আবার এক হয়েছে। বাঁদিকের রাস্তাটি উস্তি নেত্রা হয়ে হটুগঞ্জ যাচ্ছে, আর ডান দিকের রাস্তাটা 117 নম্বর জাতীয় সড়ক ধরে ডায়মন্ড হারবার হয়ে হটুগঞ্জ পৌঁছাবে। এর মধ্যে উস্তি হয়ে গেলে বেশি কুস্তি করতে হবে না আপনাকে, কারণ শিরাকোল ক্রসিং থেকে উস্তি হয়ে হটুগঞ্জ বাস স্ট্যান্ডের ডিস্টেন্স 18 কিলোমিটার। উল্টো দিকে ডায়মন্ড হারবার হয়ে হটুগঞ্জ বাস স্ট্যান্ডের ডিস্টেন্স 26 কিলোমিটার। অতএব উস্তি দিয়ে বকখালি, মৌসুনী দ্বীপ বা গঙ্গাসাগর যদি যান 8 কিলোমিটার রাস্তা কম পড়বে আপনাদের এই যাত্রা পথে।
যদিও আমরা ডায়মন্ড হারবার হয়েই যাব, কারণ ডায়মন্ডের নদীর পাড়ের যে সৌন্দর্য এক কথায় জাস্ট ছাড়া যাবে না। দাঁড়িয়ে আছি সরিষা আশ্রম মোড়ে। সোজা রাস্তাটা চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে, আর ডান দিকের রাস্তাটা মানে যেদিকে বাসটা ঘুরছে ওই রাস্তা চলে গেছে রায়চক নূরপুরের দিকে। সরিষা মোড়ে ঠিক পাশেই রয়েছে রামকৃষ্ণ মিশন আশ্রম। সকাল গড়িয়ে দুপুর হয়ে যাওয়ার জন্য ক্যাম্পাসে ঢুকতে পারলেও মন্দিরের দর্শন আর আমাদের ভাগ্যে জোটেনি। দিনের সব থেকে ব্যস্ত সময় আপনি যদি এই ডায়মন্ড হারবার ক্রসিং এ দাঁড়ান, তাহলে প্রতি আধা ঘন্টায় একজন করে কোচি এবং একজন করে নুনুর দেখা পেয়ে যাবেন আপনারা। পৌঁছে গেছি শিয়ালদার সাউথ সেকশনের ব্যস্ততম অন্তিম স্টেশন ডায়মন্ড হারবারের সামনে। রাস্তার ধারে সারি দিয়ে চলছে ইলিশ, ভোলা, পার্শে, ভেটকি, পমফ্রেটের বেচাকেনা। চোখ জুড়ানো এই দৃশ্য দেখার জন্যই শুধু 8 কিলোমিটার ঘুরে এই দিক দিয়ে আসা। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, আজ আমার সাথে আছে পুরনো পাপি, আমার প্রথম ভিডিওর সঙ্গী ও আমার বন্ধু বাপ্পে। আমাদের বাজেট কম, তাই বাপি নিজেই গান করে নিজেকে ওয়েলকাম করলো। কাকতালীয়ভাবে এই 117 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বাইক নিয়ে নূরপুর অব্দি আমার প্রথম ভিডিওতে বাপি ছিল। তখন সেইভাবে বাপির সাথে পরিচয় করানো হয়নি, আজ করিয়ে দিলাম। চলে এসছে গরম গরম খাবার। তোরা চা হবে তো? চা দিও দুটো। হ্যাঁ, ছোটো ভাড়ে ছোটো ভাড়ে। দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার গঙ্গার পাড়ে, মানে যে সাগরিকা ট্যুরিস্ট লজটা হচ্ছে উল্টো দিকে দাঁড়িয়ে আছি। সকালে চা বিস্কুট খেয়ে বেরিয়েছি, এত খিদে পেয়েছে, মাখন রুটি খাচ্ছি। সকাল হোক বা বিকেল, আপনারা যদি কোনো সময় এই পথের পথিক হন, মিনিট 5 জন্য হলেও চেষ্টা করবেন এই জায়গায় দাঁড়িয়ে জায়গাটা উপভোগ করতে। নদীর ধার বরাবর এই সারি দেওয়া দোকানগুলোতে ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যের পাকোড়া, সিঙ্গাড়া সব পেয়ে যাবে। সন্ধ্যের রূপটা ফেরার সময় অবশ্যই দেখাবো। তবে যে দোকানে আমরা চা খেলাম, ওখানে একটা কোল্ড ড্রিঙ্কের দামের ওপর কিন্তু ওনারা 5 টাকা বেশি নিলেন। কেন নিলেন জানতে চাইতে উনি বললেন নদীর পাড়ে দোকান হওয়াতে প্রতি বছর ঝড়ে অনেক ক্ষতি হয় ওনাদের, সেটাই কিছুটা মেকআপ করার চেষ্টা। উনি এটাও বললেন পাশের কোনো বাঁধা দোকান থেকে যদি কেনা হয় তাহলে এটা ন্যায্য দামেই পাওয়া যাবে। ঘড়িতে সময় এখন দুপুর 1:05। বাড়ি থেকে বেরিয়ে 41 কিলোমিটার পথ চলে এসেছি, বাকি এখনো 81 কিলোমিটার পথ। তাই আর দেরি না করে দুগ্গা দুগ্গা বলে এই বেলায় আমরা বেরিয়ে পড়লাম।
ডায়মন্ড হারবারের গঙ্গার পাড় থেকে প্রায় 6.5 কিলোমিটার দূরে এই হলো হুটুগঞ্জ ক্রসিং। এই হুটুগঞ্জ মোড়ে শিরাকোল থেকে একটি শর্টকাট রাস্তা উস্তি নেত্রা হয়ে 117 নম্বর জাতীয় সড়কে এই জায়গায় এসে মিশেছে। চলে এসেছি হুটুগঞ্জ থেকে 10 কিলোমিটার দূরে কুলপি ক্রসিংয়ে। যদি আপনি যাত্রা শুরু করেন রুবির দিক থেকে, রুবি বাড়াইপুর হয়ে যদি আসেন, সেক্ষেত্রেও আপনাকে 117 নম্বর জাতীয় সড়কে আসতে হবে। আর এই 117 নম্বর জাতীয় সড়কে আসার এইটি আরেকটি অন্যতম ক্রসিং। এই কুলপিতে এসেও আপনি 117 নম্বর জাতীয় সড়কে উঠতে পারেন। আচ্ছা, গুগল ম্যাপ বলছে এটা 12 নম্বর জাতীয় সড়ক, উইকিপিডিয়া বলছে এটা 12 নম্বর জাতীয় সড়ক, কিন্তু রাস্তার এই বোর্ড বলছে এটা NH 117। ঠিক কি? যদি আপনাদের কাছে সঠিক ইনফরমেশন থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ফেরার সময় কিন্তু এইদিকে আমাদের যাওয়ার একটা প্ল্যান আছে। দাঁড়িয়ে আছি আমরা কাকদ্বীপ স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে পুকুর বেরিয়ায় যোগীরাজ শ্যামচরণ সনাতন মন্দিরে বা যোগীরাজ মন্দিরে। এই মন্দিরে পূজিত হন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী, যিনি লাহিড়ী মহাশয় নামেও বেশি পরিচিত। জীবনী লেখক এবং যোগাচারী ডক্টর অশোক কুমার চট্টোপাধ্যায়ের পুরাণ পুরুষ গ্রন্থ থেকে জানা যায় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী শিরডি সাঁই বাবাকেও ক্রিয়াযোগে দীক্ষিত করেছিলেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী ছিলেন একজন ভারতীয় যোগী। ভারতীয় অন্য ধর্মগুরুদের থেকে তিনি কিছুটা আলাদা ছিলেন। আর 5 জন সাধারণ মানুষের মতন বিয়ে করে সংসার ধর্মের পাশাপাশি যোগ চর্চাও করতেন। তিনি মন্দির বা মঠের পরিবর্তে বারাণসীতে তার পরিবারের সাথেই থাকতে পছন্দ করতেন। 19 শতকে হিন্দু ধর্মাবলম্বী মধ্যে উল্লেখযোগ্যভাবে খ্যাতি অর্জন করেন তিনি। 1861 সালে তিনি ক্রিয়াযোগ যোগবিজ্ঞানকে পুনরুজ্জীবিত করেছিলেন। অনেক অলৌকিক ঘটনার মধ্যে ছোট্ট একটি ঘটনা শেয়ার করলাম আমি এখানে। 1895 সালে যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী তার শিষ্যদের একত্রিত করতে শুরু করলেন। তাদের মধ্যে কেউ কেউ জানতে পারেন যে তিনি শীঘ্রই শরীর ছেড়ে চলে যাবেন। তার মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি কেবল বলেছিলেন, আমি বাড়ি যাচ্ছি, সান্ত্বনা পাও, আমি আবার আসব। এরপর উত্তর দিকে তিনি তার শরীরকে প্রায় 3 বার ঘোরালেন এবং সচেতনভাবে তার শরীর ত্যাগ করলেন, মহাসমাধি নিলেন। কোথায় গো? কত করে না? কত বলতে এখানে ভোগ খাওয়ানো হয় গো? ভোগ খাওয়ানো হয় এখানে? কত করে? ঠাকুরের প্রসাদ নিলে প্রসাদ হবে না। ও, কখন হয় এটা? 12টা 12:30 বাজবে। 12টা 12:30। আর এমনি খেতে গেলে এখানটা 50 টাকা। ঠাকুরের সঙ্গে ঠাকুরের প্রসাদটাও থাকে। ও, ওটা কখন পাওয়া যায়? ওই 12:30। এখন পাওয়া যাবে? এখন তো একটু বাকি আছে, ডাল বাকি আছে। ও, ঠিক আছে দাদা। লাহিড়ী মহাশয় 1895 সালে 26শে সেপ্টেম্বর দেহত্যাগ করেন। 1995 সালে তার তিরোধান দিবসের দিন পথ চলা শুরু হয় এই যোগীরাজ মন্দিরে। প্রতিষ্ঠাতা ছিলেন যোগাচারিয়া ডক্টর অশোক কুমার চ্যাটার্জি। অক্ষয় তৃতীয়া ও গুরু পূর্ণিমাতে বছরে 2 দিন ক্রিয়াযোগের দীক্ষাদানের জন্য আলোর মালায় সেজে ওঠে এই মন্দির চত্বর। আপনারা চাইলে সেই সময় আসতে পারেন এই মন্দিরে। থাকা ও খাওয়ার সুবন্দোবস্ত করা আছে এখানে। একটি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম। থাকার জন্য কিছু ইনফরমেশন দরকার পড়লে আপনারা সেই নাম্বারে ফোন করতে পারেন। আর প্রতিদিন এখানে দুপুর 12টার সময় প্রসাদ বিতরণ করা হয়। তার জন্য সকাল 10টা থেকে 11টার মধ্যে আপনাকে এখানে চলে আসতে হবে এবং 50 টাকা দিয়ে একটি কুপন কাটতে হবে। মন্দির থেকে 2.5 কিলোমিটার দূরে আমরা এসে পৌঁছালাম কাকদ্বীপ বাস স্ট্যান্ডে। আর এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে কাকদ্বীপ স্টেশনের দূরত্ব 1.5 কিলোমিটার।
টোটো দাদা যা জানালেন, কাকদ্বীপ স্টেশন থেকে কাকদ্বীপ বাস স্ট্যান্ড অবধি টোটোতে আপনার পার হেড মাথা পিছু পড়বে 10 টাকা করে। জিপিএসময় দুনিয়ায় আজ ডিপিএস প্রায় অবলুপ্ত। সেই দাদা পজিশন সিস্টেমকে বাঁচিয়ে রাখার একটা ক্ষুদ্র প্রয়াস টোটোবাজ পটলা। ম্যাপে যদিও দেখাচ্ছে নামখানা কোন দিকে, তাও দাদা বকখালিটা কোন দিকে পড়বে? আছে কিছু আছে? কিছুই নেই ভাই, আমরা সব জানি। ওই এক একজন এক একটা হাই জাম্প দিয়ে চলে যায়। দিল্লিতে 30 টাকা ডাব এক একজন বলতেছে হাই জাম্পের কথা। এই মুহূর্তে আমরা 226 কোটি টাকার নামখানা সেতু ক্রস করছি। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর তৈরি এই নামখানা সেতু নারায়ণপুর এবং নামখানার মধ্যে কিন্তু কানেক্টর হিসেবে কাজ করে। 7 মার্চ 2019 জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই ব্রিজটি। উইকিপিডিয়া বলছে এই ব্রিজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দ্বিতীয় ঝুলন্ত সেতু। এই ব্রিজের জন্য টোল ট্যাক্স কাউন্টার থাকলেও বাইকের জন্য কিন্তু এই মুহূর্তে টোল ফ্রি আছে। ঘুমে জাস্ট ব্যাগটা রেখেই আমরা দৌড়ে চলে এসেছি লাঞ্চ করতে। সময় এখন 4:10। এসি থাকার জন্য আমরা এই হোটেলটাকে সিলেক্ট করেছি। দুঃখের বিষয় হলো অর্ডার দেওয়ার পরে আমরা নোটিস করলাম এসিগুলো একটাও চলছে না, জানলাগুলোও খোলা। যিনি ম্যানেজার ছিলেন তাকে 2-3বার রিকোয়েস্ট করলাম যে দাদা এসিটা একটু চালিয়ে দিন, এসির দামটা তো বিলের মধ্যে খাওয়ার দামের মধ্যে ইনক্লুড করা রয়েছে। তিনি বললেন ও সাত বেঁচে গেছে, এই মাত্র চলেছে বন্ধ, যাই এই করেছে চালাও। কি যে বললো, অর্ধেক বুঝলাম না। আমি যে কি বললাম সেটা নিজেই আমি ভুলে গেলাম। মটন এর সাথে আরও আছে চাটনি, পাপড়, আলু পটলের একটা ঘ্যাঁট, ডাল, আলু ভাজা। 10-এ চোখ বন্ধ করে 8 দিয়ে আছে, 10-এ 7.5। অবশেষে আমরা এসে পৌঁছালাম লাল কাঁকড়ার দেশ বা সাদা বালির দেশ বকখালিতে। ভিডিওটি শেষ করার আগে একবার রিক্যাপ হয়ে যাক। যদি আপনারা পার্সোনাল গাড়ি করে আসেন তাহলে যে 4টি জায়গায় না দাঁড়ালেই নয় সেগুলি হলো প্রথমেই নমিনাথ দিগম্বর জৈন মন্দির কোনচৌকি, স্বামী নারায়ণ মন্দির বা পৈলান মন্দির পৈলানে, ডায়মন্ড হারবারে গঙ্গার পাড় এবং যোগীরাজ মন্দির পুকুরবেড়িয়া নামখানা। পরের পর্বে আপনাদের দেখাবো বকখালির সন্ধেবেলার রূপ। একবার বাস ডিপোতেও উঁকি দেব, সাথে গুনে দেখে নেব কতগুলি দেখার মতন বিচ আছে বকখালিতে। ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে সাবস্ক্রাইব বাটনটাও প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।